सत्ता का खेल तो चलेगा, सरकार आएगी जाएगी, पार्टियां बनेगी बिगड़ेगी, मगर ये देश तो रहना चाहिए। इस देश का लोकतंत्र अमर रहना चाहिए। 28 মে 1996 সালে লোকসভায় দাঁড়িয়ে এই বক্তব্য রেখেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। তার 13 দিনের সরকার আস্থা ভোট জিততে পারেনি। সংসদে দাঁড়িয়ে অটলজি যে কথাটা বলেছেন, এটা তো আমার মনের কথা, আশা করি আপনাদেরও মনের কথা। सत्ता का खेल तो चलेगा, सरकार आएगी जाएगी, पार्टियां बनेगी बिगड़ेगी, मगर इस देश तो रहना चाहिए। इस देश का लोकतंत्र तो अमर रहना चाहिए। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। আপনাদের সনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, দিল্লিতে যা চলছে, এক কথায় বলা যায় যে কেন্দ্রের এনডিএ সরকার বা মোদী সরকার রীতিমতো চাপের মুখে। রাজনৈতিক ব্যক্তিত্বরা নয়, এই ছাত্র সমাজকে কিছু জরুরি পরামর্শ দিয়েছেন অভিনেতা অনুপম খের, সলমান খান এবং ভারতের গৌরব অলিম্পিকে গোল্ড মেডেলিস্ট শুটার অভিনব বিন্দ্রা। প্রত্যেকেই ছাত্রদের সতর্ক করেছেন যে গণতান্ত্রিক আন্দোলনে যেন রাজনীতির ছায়া না পড়ে। এটা আমারও বক্তব্য, কারণ বিরোধী রাজনীতিবিদরা এই আন্দোলনের উত্তাপে রাজনৈতিক রুটি শিখবেন, এটাই তাদের ধর্ম। রাজনীতিকদের এটাই ধর্ম। আর যদি বিজেপি বিরোধী আসনে থাকত, বিজেপিও সেই একই কাজ করত। এটা নিয়ে আমার মনে অন্তত কোনো সংশয় নেই। রাজনৈতিক দলগুলো ক্ষমতা দখল করতে চায়, রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়, এবং এই রাষ্ট্র ক্ষমতা দখলের ক্ষেত্রে অনুঘটকের কাজ করে বিভিন্ন সামাজিক আন্দোলন, কখনো বা ছাত্র আন্দোলন। সেই গুজরাট থেকে শুরু হয়েছিল 7-এর দশকে। তারপরে জয়প্রকাশ নারায়ণের ইন্দিরা বিরোধী আন্দোলন, সেটাও কিন্তু পাটনায় ছাত্র আন্দোলন ছিল। গুজরাটের আন্দোলনে তৎকালীন কংগ্রেসের মুখ্যমন্ত্রী চিমন ভাই প্যাটেলকে পদত্যাগ করতে হয়েছিল। আর জয়প্রকাশ নারায়ণ যখন ছাত্র আন্দোলনকে সামনে রেখে সর্বাত্মক বিপ্লবের ডাক দিয়েছিলেন ইন্দিরা গান্ধীর স্বৈরাচারের বিরুদ্ধে, তাতে কি হয়েছিল দেশের মানুষ জানেন। দেখুন, কেন্দ্রের মোদী সরকার 12 বছর পেরিয়ে গেছে। সরকার কিন্তু ক্লান্ত, সরকার কিন্তু অবসন্ন। শাসক দলের বহু নেতা অহংকারী। এটা শুধু যে বিরোধীরা বলছেন তা নয়, প্রধানমন্ত্রী মোদিজির আস্থাভাজন আমলারা এবং একই সঙ্গে কিছু সিভিল সোসাইটির লোকজন যারা বিজেপি ইকোসিস্টেমেরই অংশ, তারাও বলছে সরকার কিন্তু ক্লান্ত। দেখুন, ঐতিহাসিক ঘটনার সূত্র ধরে বলা যায়, এটা আমার সাজেশন, যে কিছু পদক্ষেপ নেওয়া ভীষণ রকম জরুরি কেন্দ্রের শাসক দলে। 1962 সালে ভারত চীন যুদ্ধ, তার আগে নেহেরুর হিন্দি চিনি ভাই ভাই, যুদ্ধে ভারতের পরাজয়, পণ্ডিতজির ভগ্ন স্বাস্থ্য, উত্তরাধিকারী হিসাবে ইন্দিরাজিকে মনোনয়ন দিতে চলেছেন, ভুবনেশ্বরে কংগ্রেসের প্লেনারি। এই সময় 63 সালে তৎকালীন মাদ্রাজের মুখ্যমন্ত্রী কামরাজ পণ্ডিতজিকে একটা সাজেশন দেয় যে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীরা একযোগে পদত্যাগ করুন,
তাদের মধ্যে অনেককে ফিরে যেতে হবে সংগঠনের কাছে একদম গ্রাসরুট লেভেলে, এবং পণ্ডিতজি নিজের মতো করে মন্ত্রিসভা সাজিয়ে নেবেন। মোরারজি দেশাই থেকে লাল বাহাদুর শাস্ত্রী কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন, কয়েকজন রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছিলেন। অর্থাৎ সরকার এবং সংগঠনে একটা নতুন রক্ত চলাচলের সুযোগ করে দেওয়া। আমার মনে হয় যে 12 বছর কেন্দ্রের সরকার আছে, মোদী সরকার আছে, এনডিএ সরকার আছে, তৃতীয়বার ক্ষমতায় আসার 2 বছরের মাথায় একটা কামরাজ প্ল্যান ভীষণ রকম ভাবে দরকারি। কারণ ছাত্রদের আন্দোলন যে এই পর্যায়ে যেতে পারে সেটা কেন্দ্রের শাসক দল কিন্তু অনুমান করতে পারেনি। তারা যখন ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজে নামলো তখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, এবং দেশ জুড়ে ছাত্রদের এই আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ। এই আন্দোলনের তীব্রতা এবং অভিঘাত যে জাতীয় বিবেককে এমনভাবে নাড়িয়ে দিতে পারে এটা কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্ব আন্দাজ করতে পারেননি। তারা হালকাভাবে নিয়েছিলেন বিষয়টা, যে ছাত্র আন্দোলন, ছাত্রদের অবস্থান, সিভিল সোসাইটির আন্দোলনকে আমরা গুরুত্ব দেব না, আমরা একটা কি বলবো আর কি দৃঢ় সরকার, ম্যান্ডেট আছে আমাদের, আমরা গুড গভর্নেন্স এনশিওর করব। কে অনশন করলো, কে অবস্থান করলো, বিরোধীরা কি বলল, এতে আমি কর্ণপাত করব না। এটা এই সরকারের পলিটিক্যাল ফিলোসফি, যে সরকার গুড গভর্নেন্স এনশিওর করবে, ম্যান্ডেট আছে। সামাজিক আন্দোলন, ছাত্র আন্দোলনের চাপের মুখে দাঁড়িয়ে এই সরকার যে নতি স্বীকার করে না, এই বার্তাটাই দেশের মানুষকে দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতারা। কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই অন্যরকম। 2027 উত্তরপ্রদেশের নির্বাচন, 2029 সালে লোকসভার নির্বাচন। ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে যেভাবে কাটিং অ্যাক্রস দ্য পার্টি লাইন এবং ডিফারেন্ট সোশ্যাল স্ট্রাকচার থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট মানুষ, অভিনেতা, অভিনেত্রী, নাট্য ব্যক্তিত্ব, খেলোয়াড় ছাত্রদের আন্দোলনকে সংহতি জানাচ্ছেন, তখন মোদী সরকার বাধ্য হয়েছে নড়ে চড়ে বসতে। 22 জুলাই মধ্যরাতে গুরুগ্রামের বেসরকারি হসপিটালে গিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। 2-1 ঘন্টা সোনাম ওয়াংচুর সঙ্গে তাদের আলোচনা হয়। সোনাম ওয়াংচু যে প্রস্তাব দিয়েছেন যে ছাত্ররা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে যেন কোনো দমনমূলক ব্যবস্থা না নেওয়া হয়। 2, নিট পরীক্ষা বাতিলের জন্য যে সমস্ত ছাত্রছাত্রী প্রবল মানসিক চাপের মুখে পড়ে আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারকে যেন 1 কোটি টাকার ক্ষতিপূরণ দেয়া হয়। জেপি নাড্ডা বলেছেন যে ওয়াংচুর এই আবেদন সরকার খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। কিন্তু ওয়াংচু যে চিঠিটা প্রকাশ করেছেন তাতে কিন্তু ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার কথাটা বলা হয়নি। অন্যদিকে সিজিপি যেটা বলছেন তাদের প্রাথমিক দাবি বা সবথেকে দাবি নাম্বার 1 হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। তাহলে কি সোনাম ওয়াংচু যে দাবিগুলো করেছেন আর ককরোচ জনতা পার্টি যে দাবিগুলো করেছে তার মধ্যে একটা কি কোথাও মতপার্থক্য আছে? ককরোচ জনতা পার্টির বক্তব্য যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, এটা নিয়ে তারা কোনো নেগোসিয়েশন করবে না, নন নেগোশিয়েবল। কিন্তু সোনাম ওয়াংচুর যে চিঠি প্রকাশিত হয়েছে তাতে 2টো দাবির কথা বলা হয়েছে, যেটা আমি আপনাদের বললাম।
যে আন্দোলনরত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার যেন কোনো দমনমূলক ব্যবস্থা না নেয়, আইনি ব্যবস্থা। এবং 2, আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবারকে 1 কোটি টাকার ক্ষতিপূরণ। আমি জানি না এই মতভেদটা কেন হলো, নাকি সোনাম ওয়াংচু স্বাস্থ্যমন্ত্রীকে বলেছেন যে তিনিও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চান। এই আলোচনা তো সরকার করলো, ঠেলায় পড়লে গোয়ালা ঢেলা বয়। অর্থাৎ সরকার বুঝতে পারছে যে শিক্ষার্থীদের আন্দোলনকে খাটো চোখে দেখার কোনো অবকাশ আর নেই। সারা দেশে এই আন্দোলনের অভিঘাত পড়েছে। কারণ দেখুন, আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি। এই ছাত্র সমাজ দেশের মেরুদণ্ড, তারা কি খুব অযৌক্তিক দাবি করছে? প্রথম কথা, লাঠি চালানো, কাঁদানে গ্যাস ছোড়ার কি দরকার ছিল? অনেক সংবেদনশীলভাবে বিষয়টার মোকাবিলা করা যেত। এটা কেন্দ্রীয় সরকারের পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করতে ভুল হয়েছে। প্রধানমন্ত্রী কিন্তু দর্তহীন ভাষায় জানিয়েছেন যে প্রশ্ন ফাঁস যে কেলেঙ্কারি, সেটা একটি রাজ্যের বিষয় নয়, সারা ভারতবর্ষের মানুষকে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। এবং যারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে, প্রয়োজনে ফাস্ট ট্র্যাক কোর্ট বসিয়ে অপরাধীদের বিচার করা হবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। মানে আমি আশ্বস্ত হয়েছি প্রধানমন্ত্রীর বক্তব্যে। কিন্তু পরিস্থিতিটা যে পর্যায়ে গেছে, এখন প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি ছাত্ররা কতটা গুরুত্ব দেবেন সেটা নিয়ে আমার মনে সংশয় আছে। যে বিরোধী দলগুলো এই সুযোগ নিয়ে সরকারকে সংসদের ভিতরে সংসদের বাইরে ব্যতিব্যস্ত করবে, এটা জানা কথা। বিরোধী রাজনৈতিক দলগুলো এটাই করে। তারা রুটি সেঁকবে আন্দোলনের উত্তাপে, রাজনৈতিক রুটি, যাতে 2027 যে রাজ্যগুলোতে ভোট আছে এবং 29 লোকসভা নির্বাচনে তারা তার ফায়দা লুটতে পারে। আমিও ছাত্র সমাজকে একজন অভিভাবক হিসাবে বলবো, আপনারা রাজনীতিটা, মানে আপনাদের দাবিটা, আমি রাজনীতি বলছি না, আপনাদের দাবিটা আদায় করবার জন্য আপনারা আন্দোলন করছেন, অবস্থান করছেন, গণতান্ত্রিক দেশে করতেই পারেন। কিন্তু দয়া করে রাজনৈতিক নেতাদের অনুপ্রবেশ ঘটাতে দেবেন না। রাজনৈতিক অনুপ্রবেশ যদি হয় তাহলে আপনারা মূল লক্ষ্য থেকে সরে আসবেন এবং আপনাদের আন্দোলনের প্রতি সাধারণ মানুষের যে সহানুভূতি, সেই সহানুভূতিও কিন্তু আস্তে আস্তে কমবে। কারণ আপনারা আমাদের সন্তান সন্ততি, আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি এবং সরকার এবং রাষ্ট্রের দায়িত্ব মেধার ভিত্তিতে পরীক্ষা হোক, মেধার ভিত্তিতে নিয়োগ হোক এবং পরীক্ষা সংক্রান্ত কোনো দুর্নীতির খবর যেন আগামী দিনে না আসে। আপনাদের এই আন্দোলনকে আমি সমর্থন করি। এটা যেন আপনাদের এই আন্দোলন থাকে, এর মধ্যে রাহুল, অখিলেশ, মমতা এরা যদি ঢুকে যায় তাহলে কিন্তু আপনাদের রাজনীতি, আপনাদের এই আন্দোলনের উদ্দেশ্য নিয়ে জনমানসেই প্রশ্ন উঠবে। তাই আপনারা দয়া করে এই হরেক কিসিমের রাজনৈতিক নেতাদের আপনাদের আন্দোলনের অংশীদার করবেন না, তাহলে আপনাদের আন্দোলনটাই ডাইলিউট হয়ে যাবে। এটা একজন সহনাগরিক হিসাবে আপনাদের কাছে আমার বক্তব্য। অর্থাৎ আপনারা যে আন্দোলন করছেন, করতেই পারেন, গণতন্ত্রে প্রতিবাদ সচেতনতার ভাষা, শান্তিপূর্ণভাবে গান্ধীয়ান স্টাইলে আন্দোলন করুন। কিন্তু আপনার আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতিও ঢুকে পড়েছে, এটা হয়। দুষ্কৃতীরা এই সুযোগে সরকারি সম্পত্তি ভাঙচুর করে, পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়ে, তাতে আপনাদের আন্দোলনের ধারটাই নষ্ট হবে। উদ্যোক্তাদের বলবো, হুলিগ্যানদের ভিড়তে দেবেন না। ভিড়ের মধ্যে হুলিগ্যানরা ঢুকে পড়ে, সব জায়গায় এটা হয়। এটা খুব
কঠিন কাজ এই সেগ্রিগেশনটা করা, কিন্তু আপনাদের আন্দোলনের সুচিতা রক্ষা করার জন্য এটা হচ্ছে নিড অফ দ্য আওয়ার। দেখুন, বর্তমান শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তিনি কিন্তু ছাত্র আন্দোলন করে বড় হয়েছেন। 1997 সালে ওড়িশা বিশ্ববিদ্যালয়ের সামনে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। তখন এবিভিপির নেতা, জাতীয় স্তরের নেতা ধর্মেন্দ্র প্রধান, জানকী বাবু মানে জানকী বল্লভ পট্টনায়কের সরকার কংগ্রেসের উড়িষ্যায়, বিক্ষোভকারীদের সঙ্গে ছিলেন ধর্মেন্দ্র প্রধান, আহত হয়েছিলেন। দেখুন, আজ থেকে প্রায় 30 বছর আগের ঘটনা। ফায়ার ব্র্যান্ড স্টুডেন্ট লিডার এবিভিপি ধর্মেন্দ্র প্রধান আজ কেন্দ্রের শিক্ষামন্ত্রী। তার পদত্যাগের দাবিতে ছাত্ররা আন্দোলন করছে। যে ধর্মেন্দ্র প্রধান আজ থেকে 30 বছর আগে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে, জানকী বাবুর সরকারের বিরুদ্ধে ভুবনেশ্বরের রাস্তায় আন্দোলন করেছিলেন, সেই ধর্মেন্দ্র প্রধান আজ শিক্ষামন্ত্রী। তার পদত্যাগের দাবিতে তার সন্তান সম ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আন্দোলন করছেন। কিন্তু এর মধ্যেও আমি পরিষ্কার বলবো, ধর্মেন্দ্র প্রধানের মেয়েকে সমাজ মাধ্যমে ট্রোল করা হচ্ছে। তিনি তার সমাজ মাধ্যমের অ্যাকাউন্ট বোধহয় বন্ধ করেছেন। এই ধরনের ঘটনাগুলো না ঘটা উচিত। ধর্মেন্দ্র প্রধানের মেয়েকে আপনারা কেন নিশানা করছেন? তিনি তো শিক্ষামন্ত্রী নন, তার বাবা শিক্ষামন্ত্রী, মেয়েকে টেনে আনছেন কেন? এইসব করলে আপনাদের আন্দোলনের ধার এবং ভার দুটোই কিন্তু কমে যাবে। সোনাম ওয়াংচু একদল মানুষ, একদল সংবাদ মাধ্যম তাকে বড় বিপ্লবী হিসাবে হাজির করছেন। হ্যাঁ, তিনি একটা প্রতিবাদী চরিত্র, কিন্তু তিনিও বিতর্কের ঊর্ধ্বে নন। একটা ছবি আমি দেখলাম, অত্যন্ত ভারত বিরোধী, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ছিলেন, সুদখোর ইউনুস, সুদি ইউনুসের সঙ্গে তার অন্তরঙ্গ ছবি। সোনাম ওয়াংচুর বিরুদ্ধে ভারত বিরোধী শক্তির সঙ্গে মেলামেশা করার অভিযোগ আছে। এটা সত্যি, এবং অনেক ছবি টবি ফেসবুকে সব পাওয়া যায়। তা তিনিও কিন্তু সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে নন। তিনি আমরণ অনশন করছেন ছাত্রছাত্রীদের সমর্থনে, ঠিক আছে, কিন্তু ওয়াংচুকে আমি প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব দিতে রাজি নই। যদি ভালোভাবে দেখা যায়, ভবিষ্যতে যদি নির্মোহ ভঙ্গিতে এই আন্দোলনকে বিশ্লেষণ করা যায়, তাহলে বাইরের শক্তির ইনভলভমেন্ট একেবারেই কি রুল আউট করা যায়? অনেক কিছু তথ্য কিন্তু আগামী দিনে সামনে বেরিয়ে আসবে। এটা কিন্তু আনঅর্গানাইজ মুভমেন্ট নয়, এটা অর্গানাইজ মুভমেন্ট। সমাজ মাধ্যম থেকে রাজপথে দ্বীপকে ককরোচ জনতা পার্টি চালু করেছিল। হ্যাঁ, তরুণ সমাজের ক্ষোভ আছে, আনএমপ্লয়মেন্ট, প্রশ্নপত্র ফাঁস, সরকারি চাকরির অপ্রতুলতা, এই নিয়ে ক্ষোভ আছে। রাহুল গান্ধী বলেছেন 152 বার প্রশ্নপত্র ফাঁস হয়েছে মোদি জমানায়, কারোর বিরুদ্ধে নাকি শাস্তি হয়নি অভিযোগ। বিজেপিও বলছে কংগ্রেসের আমলেও বহু জায়গায় হয়েছে। রাজনৈতিক চাপানোতর চলবে, কিন্তু আমরা আমাদের সন্তান সন্ততিদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করতে চাই। মেধার ভিত্তিতে নিয়োগ, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, একেবারে রুডিমেন্টারি ডিমান্ড, এটা সরকারকে মানতেই হবে। এবং এই ব্যবস্থা চালু করতে গেলে যা যা করার করণীয় সরকারকে করতে হবে, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। আমি তার প্রতিশ্রুতিতে বিশ্বাস রাখছি। কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে একটা বড় লেসন। দেখুন, 3টে কৃষি আইন কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করেছিল কৃষকদের 1 বছরের বেশি সময় ধরে অনশন বিক্ষোভে। কৃষক ভোট ব্যাংক রক্ষা করার তাগিদ ছিল। প্রধানমন্ত্রী চাননি কৃষি আইন প্রত্যাহার করতে, কিন্তু তিনি বাধ্য হয়েছিলেন। তাহলে এই সরকারও চাপের মুখে নতি স্বীকার করেছে।
কিন্তু 12 বছর হয়ে গেল এই সরকার ক্ষমতায়, 29-এ যখন তারা মানুষের আশীর্বাদ নিতে যাবে, 15 বছরের ক্ষমতায় থাকার জন্য মানুষের ক্ষোভ তো জমা হবেই এবং প্রতিষ্ঠান বিরোধিতাও প্রবল হবে। এই প্রতিষ্ঠান বিরোধিতা কিভাবে তারা মোকাবিলা করবে সেটা বিজেপির নিজের ব্যাপার, কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতা স্বর যে ভারতবর্ষ জুড়ে চড়ছে, আশা করি কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির এবং এনডিএর সেটা তারা হৃদয়ঙ্গম করতে পেরেছে। সংঘ পরিবারের পক্ষ থেকেও কিন্তু ছাত্রদের উপর লাঠি চালানোর ঘটনা বা টিয়ার গ্যাস ছোড়ার ঘটনাকেও সমর্থন করা হয়নি, যদিও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার বিষয়ে তারা প্রকাশ্যে কিছুই বলেনি। সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে তার ভিডিও দেখার সময় নেই। জানি না কেন তিনি এটা বললেন, তবে এই ককরোচ জনতা পার্টির উত্থান, তার এই যে রাস্তায় নামা, পরোক্ষেও মাননীয় প্রধান বিচারপতি সূর্যকান্তের একটু অবদান আছে। তার একটা মন্তব্যের প্রেক্ষিতেই তো অনলাইন ক্যাম্পেনে ককরোচ জনতা পার্টি তৈরি হয়েছিল। অর্থাৎ কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই বুঝতে পারছে এ বড় সুখের সময় নয়, কিন্তু তাদেরকে সহানুভূতির সঙ্গে মানবিকভাবে ছাত্রদের বিষয়গুলোকে বুঝতে হবে। শুধু ছাত্ররা নয়, অভিভাবকরা আছে, সমাজের বৃহত্তর অংশ, তারা কি চোখ বন্ধ করে থাকবে? যদি চোখ বন্ধ করে থাকে তাহলে তারা ভুল করবে। দেখুন, অতীতে নানা ঘটনার দায় নিয়ে অনেক কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করেছেন। সেই 56 সালে রেল দুর্ঘটনার প্রেক্ষিতে তৎকালীন রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, পরে দিল্লি বিমানবন্দরে বিমান দুর্ঘটনার দায়িত্ব নিয়ে মাধবরাও সিন্ধিয়া, গাইসাল দুর্ঘটনার প্রেক্ষিতে তৎকালীন রেলমন্ত্রী নীতিশ কুমার, মোদিজির জমানায়, প্রথম জমানায় সুরেশ প্রভু রেলমন্ত্রী নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছিল। নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের একটা ঐতিহ্য। মন্ত্রী মশাইকে তো কেউ ডাইরেক্টলি অ্যাকিউজ করছে না, কিন্তু তিনি যেহেতু মন্ত্রকের প্রধান, তার নৈতিক দায়িত্ব থেকেই যায়। ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে এই পরম্পরাটা কিন্তু রয়েছে, এটাকে অস্বীকার করা যায় না। তাই কেন্দ্রীয় সরকারের উচিত ড্যামেজ কন্ট্রোল করা। তারা দেরিতে শুরু করেছেন, অনেক দেরিতে, বুঝতে পারেননি আন্দোলনের তীব্রতা এরকম যেতে পারে, এবং এই আন্দোলনের সমর্থন করছেন সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষ এবং প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা। আশা করি কেন্দ্রীয় সরকারের টনক নড়বে। সুধীন দত্তের উটপাখি কবিতার সেই বিখ্যাত লাইন, যেটাতে আমি শিরোনাম করেছি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্তাদের কাছে এটাই আমার প্রশ্ন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? এ ভাই ভাই, এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন,
আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা অ্যাস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।